একজন অনুচর মদ হাতে এগিয়ে আসে। মীর ক্রোধে জ্বলে বলল, সাহস থাকে তো হাত দুটো খুলে দে। ভীতুর মতো বেঁধে রেখে বাহাদুরি দেখাচ্ছিস কেন? কাবির বেত হাতে বসলেন চেয়ারে। বললেন, অনেক বেশি কথা বলিস রে মীর। তোর তেজ অনেক। তেজ থাকবে না কেন? হায়দার বংশের সন্তান যে। যদি একবার আমি ছুটতে পারি না, তবে তোর অবস্থা খারাপ হবে বলছি। ছাই করবি তুই আমার। মীর কিছুই বলে না। তাদের সাথে বুদ্ধি দিয়ে লড়তে হবে, শক্তি নয়। আপাতত নিজেকে তাদের সামনে দমিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে। মীর ঘাটটা চেয়ারের সাথে হেলিয়ে দিতে চেয়েছিল, পারল না। চেয়ারে মাথা রাখার স্থানে কাটা। মীর মাথা খাড়া করল। নীরব কণ্ঠে বলল, তুই আমাকে বন্দি করেছিস, ভালো হয়েছে, নয়তো আমার সত্য পরিচয় জানতে পারতাম না। তোকে ধন্যবাদ আমার পরিচয় জানানোর জন্য। এতটুকু বলে থেমে মীর কাবিরের দিকে হিংস্রতার সাথে তাকায়। মীরের চাহনির সাথে কাবির সুফিয়ানের চাহনির বর্ণনার সাথে মিল পেলেন যেন। সে গোপনে একবার ঢোক গিললেন। মীর ফের বলল, এখন বল, আমাকে বন্দি করে রাখার মূল উদ্দেশ্য কি? কাবির জবাবের প্রথমে হেসে নিলেন, বিশ্রী হাসি। থেমে বললেন, আমাদের বংশের নিয়ম তো জানিস, 101টা খুন করা। এরকম করেই তো এত বছর পরেও ক্ষমতা টিকিয়ে রেখেছি। খুনের পরিমাণ যখন 98তে এসে থামল, তখন আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন। ভেঙে পড়েছিলাম অনেক। এরপর পণ্ডিত বলেন, চৌধুরী বংশের একজনকে হত্যা করতে হবে, আর একজন হায়দার বংশের, বাকি একজন তোমার মতো করে। হয়তো রাশিফল অনুযায়ী এটাই সঠিক ছিল। আমি খুঁজতে থাকি চৌধুরী বংশ। খুঁজতে খুঁজতে পেয়ে যাই আমজাদ চৌধুরীকে, পেয়ে যাই ওনার ভাইকে। তুই জানিস আমজাদ চৌধুরীর বড় ভাই, ওই যে তৃষ্ণার বাবা, কিভাবে মারা গেছেন? আমিই মেরেছি। কাজের জন্য শহরের উদ্দেশ্যে গেলে সেখানে বসে মারি। এভাবে একটা লক্ষ্য পূরণ হয় আমার। বাকি ছিল হায়দার বংশ। তোদের মধ্যে এখনও কেউ বেঁচে আছে কিনা সেটা জানা খুব কঠিন ছিল। যেভাবে খোঁজার সেভাবেই খুঁজতে থাকি, পাচ্ছিলাম না। এভাবে একদিন জানতে পারি শালুক বেগমের বোনের সন্তান জন্মের আগেই মারা গেছে। এক দাসীর থেকে সংবাদ পাই আমি। চিন্তিত হলাম। যদি তার সন্তান মারাই যাবে, তবে ওই থমাসন কার সন্তানকে নিজের বলে পরিচয় দিচ্ছে? আমি ওই দাসীকে আবার জিজ্ঞাসাবাদ করি। সত্যটা বলতে চেয়েছিল না। আমি তাকে টাকার লোভ দেখাই। এরপর গড়গড় করে সব সত্য বলে দেয়। জানতে পারি তুই মীর সুফিয়ান হায়দারের বংশধর। আমি এরপর কৌশলে তোদের সাথে ঘনিষ্ঠ হই, তোকে পর্যবেক্ষণ করি। তোর কথাবার্তা হাবভাব সব মিলে যায় সুফিয়ান হায়দারের সাথে। আমি নিশ্চিত হই। এরপর কৌশল বের করতে থাকি কিভাবে কি করব। উপায় বের হয়। শেফালিকে হাত করি। তোর বিয়ের দিনকে কাজে লাগাই। কিন্তু এর ভেতরে আমাদের মাঝে আরও একজন এসে হাজির হলো। এতটুকু বলে থামে কাবির। গভীর দম ফেললেন। মীর জিজ্ঞেস করল, কে সে? নবাব শেহজাদা। জানতে চাস কে সে? তোদের চিরশত্রু ছিল। সুফিয়ান হায়দার শেষ করে দিয়েছিল ওর মায়ের বংশ। হাসি খুশি ভরা জীবনটা শেষ করে দিয়েছিল। কিন্তু কিভাবে জানিস? তবে শোন। দীর্ঘ বছর সুফিয়ান হায়দার বিদেশের মাটিতে ছিল। অনেকেই জানে না কাজ ব্যতীত এত বছর কেন রাশিয়া ছিল। তার কারণ ছিল নবাব সিরাজ শাহের কন্যার জন্য। সেও বিদেশে থাকত। সুফিয়ান বিদেশ গেলে দেশের মানুষ বলে পরিচয় হয়। সুফিয়ানের প্রতি সেই মেয়ের প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, আকৃষ্ট হয়। সুফিয়ান সুফিয়ান বলে পাগল ছিল সে। কিন্তু সুফিয়ান মন থেকে ওই মেয়েকে পছন্দ করতে পারছিল না। কিন্তু ওই মেয়ে কৌশল করে হলেও সুফিয়ানকে বিয়ে করে। একজন নারী চাইলে দেহের লোভ দেখিয়ে পুরুষকে ঘায়েল করতে পারে।
কতক্ষণ আর সেই পুরুষ নজর এড়িয়ে যাবে? সুফিয়ান ইচ্ছে মতো ব্যবহার করেছিল ওই মেয়েকে। এভাবেই কিছু বছর রাশিয়া থেকে যায়। ওই মেয়ে আসতে দিতে চেয়েছিল না সুফিয়ানকে দেশে, কেননা নবাব সিরাজ শাহ আর সিলমন হায়দারের আত্মীয়তা কখনোই সম্ভব ছিল না। কিন্তু সুফিয়ান দেশে আসার জন্য মরিয়া হয়ে ওঠে। ওর বোনের জন্য। ওর মা বাবা আত্মহত্যা করেছিল শুনে। ওর বোন। এই সংবাদ পেয়ে সুফিয়ান দেশে ফিরে আসে। এসে তো দেখে সব শেষ। এতটুকু বলে ফের দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কাবির। মীর খুব মনোযোগ দিয়ে শুনছে। কাবির আবার বললেন, নওয়াব সিরাজ শাহের মেয়েও দেশে আসে, তবে সে আসতে আসতে শোনে সুফিয়ান আলিমনগর। সে সুফিয়ানের খোঁজ নিয়ে জানতে পারে সেখানকার জমিদারের মেয়ের সাথে চুটিয়ে প্রেম করছে সে। তখন শাহের মেয়ে নওয়াবী মালিকা অন্তঃসত্ত্বা। সে অন্তঃসত্ত্বা জানার পর বাইজি কন্যা মেহেরকে দিয়ে এক রাতে সংবাদ পাঠিয়েছিল সুফিয়ানের কাছে। বাইজি কন্যা মালিকার বন্ধু ছিল। তখন সুফিয়ান বলেছিল, সন্তানসহ মালিকা মরে যাক, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি ওকে ভালোবাসি না। নিজে এসেছিল দেহ বিলিয়ে দিতে, এটা ওর ফল। আমি ওকে আর ওর সন্তানকে গ্রহণ করব না, তাতেও আমার যাই করুক। এমন সংবাদ পৌঁছে দেয় মেহের মালিকার কাছে। মালিকা ভেঙে পড়ে। তার মা বাবা চাইলে সুফিয়ানের ক্ষতি করতে পারত, কিন্তু মালিকা তা চায়নি। তার ভালোবাসা ছিল নিখুঁত, কিন্তু তাদের জীবনটা নরক হয়ে যায়। লোকসমাজে নানান কথা শুনতে হয়। এভাবে অনেক সময় কাটে। একদিন মালিকা তার ভাইকে বলেছিল, আমি মরলে আমার কবরখানা হায়দার বাড়িতে দিও, যাতে সুফিয়ান হায়দারের পাশে শুতে পারি। সময় চলে যায়। সুফিয়ান হায়দারের ব্রিটিশদের সাথে ডিল সম্পন্ন হয়। ফারদিনাকে নিজের হাতে মেরে ফেলে। এরপর নিজেই ডুকরে ডুকরে মরছিল, কারণ সে ফারদিনাকে সত্যিই ভালোবেসেছিল। কাবির এখানে এসে বিরতি নেয়। তার চোখে জল দেখা যায়। মীর কিছুটা আশ্চর্য হলো শয়তানের চোখে জল দেখে। কাবির ফের বললেন, যেদিন ফারদিনাকে লাশ ভেবে সিন্ধু তুলি নেওয়া হয় সেদিন মালিকার সন্তান জন্ম নেয়, ছেলে সন্তান। আর মালিকা সেদিন আত্মহত্যা করে মৃত্যুগ্রহণ করে। শুধু মৃত্যুর আগে একটা কথাই বলেছিল, বেঁচে থেকে সন্তানকে তার বাবার পরিচয় কি দেব। ভাগ্যের কি লীলা খেলা দেখ। সেদিন ফারদিনা বেঁচে উঠলেও তার করা কবরেই কিন্তু মালিকাকে কবর দিয়েছিল মৌলভী সাহেব। মৌলভী সাহেব সব জানতেন, কিন্তু কাউকে কখনো কিছু বলেননি। তোমার ছোট্ট মাও এই ব্যাপারে অনেক কিছু জানতেন, কিন্তু সেদিন যে ফারদিনার কবরে মালিকাকে কবর দেওয়া হয়েছিল এটা জানতেন না। সুফিয়ানের কাছে সেদিন সংবাদ এসেছিল মালিকার ছেলে সন্তান হয়েছে, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া ছিল না, কারণ তার সবটা জুড়ে যে ফারদিনা ছিল। এরপর তিনিও চলে যান। কাবির বড় করে নিঃশ্বাস ত্যাগ করেন। মোহময় কণ্ঠে বললেন, জানিস মীর, পাপ কখনো আমাদের ছাড়ে না। সুফিয়ান যেটা মালিকার সাথে করেছিল, ঠিক সেটাই হলো তার বোনের সাথে। তার পরিবারও ঠিক মালিকার পরিবারের মতোই শেষ হয়। আর বেঁচে থেকে শুধু অনুতপ্তের আগুনে পুড়ছিল। তোর প্রশ্ন থাকতে পারে, নওয়াব সিরাজ শাহ চাইলে প্রতিশোধ নিতে পারতেন, তবে কেন নেননি তিনি? উত্তর হচ্ছে, মালিকা জানতে পেরেছিল সুফিয়ানের বোনের সাথে ঠিক কী হয়েছে। সে সেদিন সেসব জেনে হেসেছিল। বলেছিল, আমার বিচার আমার নয়, বরং প্রকৃতিই করে দিচ্ছে, আল্লাহ তাআলা করে দিচ্ছে। কিন্তু সুফিয়ান হায়দার মৃত্যুর আগে কিছু কথা বলতে চেয়েছিল। সেই কথাগুলো এসবের মধ্যে কোনোটাই নয়। তবে সে কী বলতে চেয়েছিল তা আজ পর্যন্ত কেউই জানে না। কাবির থামেন। মীর কিছু বলতে পারছে না। কাবির নিজেই ফের বললেন, এখন তুই আর নবাব শেহজাদা এক রক্তের বংশধর।
শেহজাদা হয়তো তোর থেকে বয়সে বড় হবে। তুই যেরকম এক কথায় হায়দার পরিচয় দিচ্ছিস, শেহজাদা হায়দার বংশের পরিচয় দিচ্ছে না। নামের সাথে নানার পদবি ব্যবহার করছে ঘৃণায়। না দেয়ারই কথা। তুই তো জমিদারের ঘরে বড় হয়েছিস, পরিচয় ছিল। কিন্তু শেহজাদার বংশ তো পিতৃপুরুষের পরিচয় ছিল না। সুফিয়ান হায়দার একজন বড় মাপের খেলোয়াড় ছিল। কিছুটা ভালো, কিছুটা নিকৃষ্ট ছিল। তার বংশধরের মধ্যে বোধহয় তোরা দুজনেই বেঁচে আছিস। তোদের মা বাবা দাদা দাদি বেঁচে নেই হয়তো। কাবির থেমে বসা থেকে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে বললেন, এবার আসি আমার আর শেহজাদার সম্পর্ক নিয়ে। আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। চলতি পথেই ওর সাথে দেখা। শেহজাদা একদিন জঙ্গলে বসে বাঁশি বাজাচ্ছিল। সেই সুর শুনে মায়া ছুটে যায়। ওকে দেখে প্রেমে পড়ে। কিন্তু তুই মাঝখান থেকে এসে হাজির হয়েছিস। সেদিন তুইও থাইল্যান্ড থেকে এসেছিস। এমত অবস্থায় ও কী করবে ভেবে পাচ্ছিল না। এভাবে সময় গড়ালে কিছুদিন আগে ওর সাথে আমার পরিচয় হয়, বন্ধুত্ব হয়। হয়তো বয়সের অনেক পার্থক্য। তুই প্রশ্ন করতে পারিস, ওকে কেন মানলাম না? মায়া হয় ওর জন্য। জীবনে কিছুই পায়নি ও। ওর মুখে সত্য জানার পর পরিকল্পনা করি কিভাবে কি করব। আর এর ভেতরে তোর যমজ ভাই হাজির হয়। ও খুব সরল সোজা ছিল। হয়তো ওর মৃত্যু বিষপানে লেখা ছিল। যেদিন তোর বিয়ে সেদিন রাতে তোকে অপহরণ করার চিন্তা ভাবনা করি। তবে আমি সেখানে ছিলাম না, শেহজাদা ছিল। আর ওই তোকে কথা বলার বাহানায় বিয়ে সম্পন্ন হওয়ার পর বাইরে ডাকে। আর তোর সাজে বাসর ঘরে নীর হায়দার প্রবেশ করে। নীরকে ভুলিয়ে ভালিয়ে নেয় শেহজাদা। লোভ দেখায় একটা মেয়ের দেহের। সহজ সরল যতই হোক, পুরুষ তো। দেহের লোভে সেও শেহজাদার কথা মতো বর সাজে। প্রশ্ন করেছিল নীর, আমাকে দেখে ওরা চিনে ফেলবে তো আমি যে বর নই? বুদ্ধিমান শেহজাদা এখানেও কৌশলে নীরকে বোকা বানায়। নীরকে সব শিখিয়ে দেয় শেহজাদা, কিভাবে কি বলতে হবে মায়াকে। মায়াও বিশ্বাস করে সেই মীর। এবং সেদিন নীর জঙ্গলে বাঁশি বাজিয়েছিল সেটা নীর বলে। এবং একটা বাঁশি উপহার দেয়। শেহজাদা জানতো সেদিন নীর বিষপানে মারা যাবে। আর তাই হলো। এরপর আমি শেহজাদাকে জিজ্ঞেস করলাম, তুমি নীরকে মেরে মীরকে অপহরণ করে রেখেছ কেন? ও বলল, যাতে মীর মরে গেছে বলে আর কেউ খোঁজাখুঁজি না করে। আর মায়াকে বিয়ে করার আগ পর্যন্ত মীরকে এভাবেই আটকে রাখব। বিয়ের পর ওকে বলি দেব। শেহজাদা মায়ার প্রেমে উন্মাদ, যেরকম উন্মাদ ছিলেন সুফিয়ান হায়দার ফারদিনার প্রেমে। ঘুরে ফিরে যেন সুফিয়ান হায়দারও জমিদার কন্যা হাজির হয়েছে। কি হবে শেষ জানি না। মাঝখানে দুই ভাই, মীর হায়দার নব শেহজাদা। দুইজনের শরীরে একই রক্ত, একই শক্তি। কে জিতবে? মীর, তুই ভাবছিস তোকে হয়তো আমি মেরে রক্তাক্ত করেছি। হুম, না, শেহজাদা মেরেছে। তোর সহজ সরল নির্ভাইকে বিষ খাইয়ে মারার পর থেকে আমার কেমন যেন পাপের জন্য অনুশোচনা হয়। কুসংস্কার অন্ধবিশ্বাস করে অনেক কিছু করেছি, আর নয়। কিন্তু শেহজাদাকে দেখানোর জন্য এতটুকু অত্যাচার তোকে করতেই হচ্ছে। কাবির থামেন, চোখ দুটো মোছে। একজন অনুচরকে ইশারা করল। সে হাতে এক গ্লাস জল নিয়ে এগিয়ে এলেন। মীরের দিকে এগিয়ে দিলেন। কাবির বললেন, তোর পিতৃপুরুষ সুফিয়ান হায়দার জল না খেয়েই মারা গেছে। তোর সাথে এমনটা হোক চাই না। কিন্তু সেই সুফিয়ান হায়দারের প্রতিরূপ হিসেবে যেন নব শেহজাদা এসেছে। ওর সাথে পেরে ওঠা সহজ হবে না। তোর শরীরটা তো রাঙা, কিন্তু শ্যামবর্ণের অধিকারী। মীর ঠিক বুঝতে পারছে না কাবির ঠিক কী চাইছে। তবে সব সত্য জানার পর কিছুটা ধাক্কা খেয়েছে সে।
সুফিয়ান হায়দারের জন্য আরও একটা পরিবার শেষ হয়েছে। কারো কন্যা, কারো বোন, কারো মা। সে হতবম্ব হলো। জলটা খেয়ে নিল কাবিরের সাহায্যে। কাবির বললেন, বিয়ের আগের দিন তোর দিকে জঙ্গলে শেহজাদা তীর ছুঁড়ে হিম দিয়েছিল ওর। ও মায়াকে ঠিক জয়ী করে নেবে। আজ তো মায়ার সাথে দেখা হওয়ার কথা ছিল, হয়তো দেখাও হয়ে গেছে। বাক্যটি শুনে মীরের গা জ্বলে উঠল। চোখ থেকে টুপটাপ করে জলও ঝরে। অন্যদিকে শেহজাদা কাবির মিলে তার যমজ ভাইটাকে মেরেছে শুনে কষ্ট হচ্ছে। বাড়ির সকলে নিশ্চয়ই তাকে মৃত বলে জানছে। শরীরটা নাড়ানোর চেষ্টা করছে, পারছে না। চেয়ারটা লোহার, মেঝের সাথে খাপ খাওয়ানো। হাত দুটো শক্ত করে বাঁধা, পা দুটো বাধাহীন। তবুও ছোটার পথ নেই। মীর আপাতত চেষ্টাও করছে না। একটা শব্দ উচ্চারণ করল। শেহজাদা এখন কোথায়? আছে হয়তো কোথাও, বসে বসে মায়ার কথা ভাবছে। সুফিয়ানের মতো শেহজাদাকে যে দেখে সেই মুগ্ধ হয়ে যায়। আজ নিশ্চয়ই মায়াও হয়েছে। এরপর হয়তো অচেনা বাঁশিওয়ালাকে নিয়ে ভাববে। ওর বোন বা কোনো বান্ধবী নিশ্চয়ই সাথে ছিল। ও বোঝাবে মীর এখন মৃত, ওকে আগলে বেঁচে থাকার কোনো মানে নেই, নতুন জীবন শুরু কর। মীর শুধু কড়া দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে শুনছে কাবিরের কথাগুলো। তার মায়ার প্রাণপ্রিয় স্ত্রীর চারপাশে অন্য কেউ ঘুরছে। সে বিয়েও করতে চাইছে। মীরকে মৃত ভেবে নিশ্চয়ই মায়া খুব কষ্ট পাচ্ছে। পরিবার নিশ্চয়ই চাইবে ও ভালো থাকুক, কারো হাতে তুলে দিতে চাইবে। হায়দার বংশের সন্তান জানলে আমজাদ চৌধুরী নিজের মেয়েকে শেহজাদার হাতে তুলে দেবে, তাতে কোনো সন্দেহ নেই মীরের। কাবির ঠান্ডা মাথায় বসে আছে, মীরও নিশ্চুপ। মীর আগ বাড়িয়ে বলল, শেহজাদার সাথে দেখা করতে চাই। আমাকে এভাবে মেরেছে কেন জিজ্ঞেস করব? আড়ালে মুখ লুকিয়ে মারার কি দরকার ছিল? ও প্রেমে পাগল, মায়ার প্রেমে। ওকে বিয়ে করেছিস, সময় কাটিয়েছিস। ওর এসব মনে পড়লে হয়তো কষ্ট হয়। রেগে মেগে তখন তোকে মেরেছে। পাগল নিশ্চয়ই। আর কিছুদিন পর রাস্তায় বের হবে। মানুষ ওকে পাগল বলে সম্বোধন করবে। বলেই মীর তাচ্ছিল্যের হাসি হাসে। মৃত্যুর দুয়ারে এসো তোর ভয় নেই? কাবির বললেন। ভয় কিভাবে পাব, যেখানে পিতৃপুরুষ জীবন বাজি রেখে গোটা গ্রামকে বাঁচিয়েছে, সেখানে নিজের ক্ষুদ্র জীবনের জন্য ভীতু সেজে বসে থাকাটা বোকামি। তার চেয়ে আমি বলি কি শোন, মায়াকে ভুলে যাক। ও মায়াকে বিয়ে করে ওর বাসস্থানে নিয়ে যাক। ও মায়াকে বিয়ে করে নিয়ে যাবে আর আমি এখানে বসে বসে আঙুল চুষব। এত রাগ কেন তোর? রক্তে লেখা, ভুলে যাস না। শেহজাদাও কিন্তু তোরই রক্তের। আমাকে এক পণ্ডিত কি বলেছিলেন জানিস? এসব পাগলের কথা আমার শুনতে ইচ্ছে করছে না। আরে শোন, উনি বলেছেন যদি রক্তের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তবে খুব সহজে কেউ কাউকে হারাতে পারে না, খুনও করতে পারে না। মানে সহজে হয়ে ওঠে না এসব। আমি ভাবছি তোদের দুজনের মধ্যে কে জিতবে, মীর হায়দার নাকি হায়দার বংশকে ঘৃণা করা নবাব শেহজাদা? যে জিতুক। আমি তো এখন শুধু দুজনের কাহিনী দেখব। থেমে আবার বললেন, কাহিনী আর কিভাবে দেখব? তুই তো বন্দী। বাকি রইল শেহজাদা। ও মায়ার সাথে কি করে না করে সেসব তথ্য এসে দেবে। আর তখন তোর অভিব্যক্তি কেমন হয় ওটাই দেখব। মীর ভেতরে ভেতরে পুড়ছে, তবে তা কাবিরকে বুঝতে দিচ্ছে না। মায়ার সাথে যদি আজ সত্যি শেহজাদার দেখা হয়ে থাকে, তবে নিশ্চয়ই মায়াকে নতুন জীবনে পা রাখার জন্য তার সাথের জন বলবে, বোঝাবে। মায়ার মাথা খাবে, অবশ্য খাওয়ারই কথা। কেননা সে থেকেও জেনেই মীর কি করবে ভেবে পাচ্ছে না। মৃত মানুষকে বেশি দিন কেউ মনে রাখে না।
সময়ের সাথে সাথে যে ভুলতেই হয়, এটাই প্রকৃতির নিয়ম। মায়া বারান্দায় বসে আছে, চেয়ারে 2 পা তুলে হাত দিয়ে ধরে রেখেছে। চেয়ে আছে নীরের কবরের দিকে, তার কাছে মীর। তৃষ্ণা সেই কখন থেকে শ্যামপুরের নবাব শেহজাদার কথা বলেই যাচ্ছে বিনা বিরতিতে একটানা। মায়া কোনো কথারই প্রতিক্রিয়া করছে না। তৃষ্ণা মায়ার থুতুনি ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমি কি বলছি শুনছিস না? তোর এরকম শুকনো মুখ ভালো লাগে না। আমি নিশ্চিত ওই অচেনা বাঁশিওয়ালা তোকে পছন্দ করে, তাই সে তোর নাগালের মধ্যেই বাঁশি বাজাতো, আর তুইও প্রতি সময় জুলিয়েটের মতো ছুটে যেতিস, যেমনটি যেত ফারদিনা। আমি আজকে একটা জিনিস খেয়াল করেছি, ছেলেটিকে না অনেকটা সুফিয়ান হায়দারের মতো লাগে। তৃষ্ণা বলল একরাশ মুগ্ধতা নিয়ে। মায়া চুপচাপ, সে কিছু ভাবছে, তবে মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে নিশ্চয়ই করুণ কিছু ভাবছে না। তৃষ্ণা তা দেখে বলল, তুই তো সুফিয়ান হায়দারের ভক্ত, নিশ্চয়ই তার মতন শেহজাদাকে দেখে তোর ভালো লেগেছে। মায়া নিষ্প্রাণ ভঙ্গিতেই মৃদু হাসল। তৃষ্ণা তার হাসি দেখে উচ্চস্বরে হেসে উঠল। মায়া তৃষ্ণাকে দেখে অবাক হচ্ছে। নিজের চাচাতো বোনকে খুশি দেখতে কত চেষ্টা তার। মায়া জোর করে হেসেছে তখন, মন থেকে হাসিটা এখনও সৃষ্টি হচ্ছে না। ক্ষণে ক্ষণে দেখা মেলে কল্পনায় মীরের সাথে। ভাবে কোনোভাবে মিরাক্কেল করে আল্লাহ যদি মীরকে ফিরিয়ে দিত।